আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটা লজ্জাজনক বিষয়, সেই বিষয়টাকে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে আমার হচ্ছে। তার জন্য আমি রাজ্যের যারা আপামর যারা আইনজীবীরা যারা রয়েছেন আমাদের রাজ্যের, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই বিষয়টি হচ্ছে আপনাদের সম্পর্কিত বিষয়। বাধ্য হয়ে আমাকে এই খবরটা আজকে আপনাদের সামনে সম্প্রচারিত করতে হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে রাজ্যের কয়েকজন আইনজীবী ওনারা আজকে জীবিতে ভর করেছেন, এমনকি জীবির লাশ ঘরে ওনারা ওনাদের অফিস বিস্তার করেছেন। কেন করেছেন এবং ওনাদের উদ্দেশ্য কি রয়েছে, সবটা বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি আমরা তথ্যনিষ্ঠ বাস্তব সংবাদ আপনাদের জন্য আমরা পরিবেশন করে থাকি। দর্শক বন্ধুরা, আমরা এই খবরের সত্যতা জানার জন্য আমরা ভিকটিমের সঙ্গে আলোচনা করি। আমরা জীবিতে যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ওনার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। আলোচনা করার পর রাজ্যের যারা আপনারা আপামর জনগণ রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা আমি আপনাদের সামনে রাখছি। দর্শক বন্ধুরা, বিষয়টি হচ্ছে যে রাজ্যের কয়েকজন অ্যাডভোকেট তথা আইনজীবী ওনারা জীবিতে গিয়ে ভর করেছেন। জীবিতে এমনিতেই ওনাদের একটা লিগেল সেল রয়েছে। ওনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ওই লিগেল সেল যারা রয়েছেন ওনারা কিন্তু সেগুলো দেখেন এবং ডাক্তারদের বা জীবী সম্পর্কিত বিষয় নিয়ে ওনারা সেগুলোকে ফেস করেন। কিন্তু নতুন যে বিষয়টি আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং যারা ভিকটিমরা যারা রয়েছেন বা যারা স্বাস্থ্য পরিষেবা নিতে জীবিতে যাচ্ছেন তাদের মুখ থেকে যে সকল তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য মোতাবেক আমরা এই বিষয়ে একটা জায়গাতে উপনীত হতে পেরেছি যে বিজেপিতে কিছু আইনজীবী ওনারা মানে আইনের দোহাই দিয়ে নিজেদের একটা অন্যায়ভাবে একটা ব্যবসা ওনারা সেখানে চালানোর চেষ্টা করছে। কিন্তু সাংবাদিকরা যারা রয়েছেন জীবিতে, আপনারা সবাই অবগত আছেন, আমাদের মতো আরও অনেক হাউস রয়েছে যারা সাংবাদিকরা যারা রয়েছে ওনারা রাত্র দিন কিন্তু জীবিতে পড়ে থাকেন এবং সেখান থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে আমরা সেগুলো আমরা তুলে ধরি। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করার আগে যারা রাজ্যের আপামর যারা আইনজীবীরা যারা রয়েছেন আপনাদের কাছে আমি করজোরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আপনাদের মতো বা আপনাদের যে মহান পেশা রয়েছে সেই পেশা সম্বন্ধে বা সেই সব পেশা সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমাকে এই ধরনের আলোচনায় আমাকে আসতে হয়েছে। একটি খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বিষয় আজকে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সেটা তুলতে পেরেছি। রাজ্যে যারা সম্মানিত আইনজীবীরা যারা রয়েছেন, আমি মোটামুটি যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন বা আমাদের বয়সে যারা রয়েছেন, আমি মোটামুটি সবাইকে আমি চিনি এবং ওনাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। মাঝে মধ্যে ওনাদের সঙ্গে আমি আইনগত বিষয়েও আলোচনা করে থাকি। কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে এই ধরনের আলোচনা করতে হচ্ছে, কারণ এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে রাজ্যের যারা সম্মানিত আইনজীবীরা যারা রয়েছেন তাদের যে পেশা, সেই পেশার মধ্যে কোনো না কোনোভাবে একটা কালিমা লিপ্ত করার একটা প্রয়াস কিছু কিছু অ্যাডভোকেট কিন্তু আজকে করার চেষ্টা করছে। আমি আশা করব যারা রাজ্যের আপামর যারা আপামর অ্যাডভোকেট বা আপনারা যারা আইনজীবীরা যারা রয়েছেন আপনারা আমার এই আলোচনা শুনবেন এবং যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন ওনার বক্তব্য কি রয়েছে সেটাও শুনবেন এবং ভিকটিম কি বলছে সেটাও শুনবেন। এবার আমি আলোচনায় যাচ্ছি। আপনারা দর্শক বন্ধুরা জানেন যে আমাদের হাউসের দু একজন সাংবাদিক জীবিতে সবসময় অবস্থান করেন। সেখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগ্রস্ত যে সকল খবর বা যেগুলো সেখানে সংঘটিত হয় বা অনেকে মারা যাচ্ছেন, তখন সেইগুলো ওনাদের যে লাশগুলোকে পাঠানো হচ্ছে মর্গে এবং সেখানে গিয়েও এই সকল অ্যাডভোকেটরা কি করছেন সেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। দর্শক বন্ধুরা, আমাদের সাংবাদিকরা যখন কোনো ধরনের খবর লাশঘর থেকে বা ট্রমা সেন্টার থেকে ওনারা করেন, এই দু একজন বা তিনজন
অ্যাডভোকেট সেগুলোকে ফলো করেন। ফলো করে ওনারা ওই ভিকটিমের কাছে যান এবং ওই ভিকটিমকে গিয়ে ওনারা বলেন যে আমরা আপনাদের সব বিষয় দেখছি, আপনাদের লাশ কিভাবে বাড়িতে যাবে সব কিছু আমরা দেখছি, আমরা আইনগতভাবে আপনাদেরকে সাহায্য করব। এবং এই কথা ওনারা বলছেন, কোথায় বলছেন জানেন? লাশ ঘরের ভেতরে ঢুকে এবং লাশ ঘরের মানে বাইরে পর্যন্ত ওনারা বসে থাকেন। আমি আপনাদেরকে দুজনের ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। ওনারা কিন্তু দুজন অ্যাডভোকেট। ওনারা অ্যাডভোকেট পরিচয় দিয়ে লাশ ঘরের সামনে বসে থাকেন এবং যাদের আত্মীয় পরিজন যারা মারা যান অস্বাভাবিকভাবে তাদের কাছে ওনারা প্রেশার ক্রিয়েট করেন যাতে মানে মামলা করা হয় এবং ওনারা মামলা পরিচালনা করবেন এই কথা বলে। কিন্তু সে সময় যারা সাধারণ যারা আত্মীয় পরিজনরা রয়েছেন ওনারা এত বুঝতে পারেন না। কিন্তু একজন আত্মীয় আমাদের কাছে বলেছে যে এই দুই অ্যাডভোকেট তারা জোর করে সাদা কাগজের মধ্যে সাইন নিয়ে নিয়েছে। আপনারা একবার চিন্তা করতে পারছেন, একজন অ্যাডভোকেট লাশ ঘরের বাইরে দাঁড়িয়ে একজন মানে ভিকটিমের মানে মানে আত্মীয় পরিজনের কাছ থেকে সাইন নিয়ে নিচ্ছে যে উনি ওনাকে দেখবেন, উনি মামলা পরিচালনা করবেন। ওই আত্মীয় বলছে বারবার যে আমাদের নির্দিষ্ট আমাদের আইনজীবী রয়েছে, আমরা ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু সেগুলো মানতে ওনারা নারাজ। ওনারা বলছেন আমরা দেখব। আমি রাজ্যের সবার যারা এ ধরনের ঘটনা আপনাদের ঘটেছে বলে আপনারা মনে করেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে এসে আপনারা জানাবেন। দর্শক বন্ধুরা একবার চিন্তা করুন, এই সকল যে আইনজীবী নামধারী এই ধরনের অসামাজিক কাজে যারা নিজেদেরকে প্রতিনিয়ত নিয়োজিত করে রেখেছে এবং সাধারণ জনগণের কাছ থেকে পকেট কাটছে ভয় দেখিয়ে, কি বলবেন আপনারা দর্শক বন্ধুরা? আপনারা এই বিষয় নিয়ে আপনাদের মতামতও কিন্তু আপনারা জানাতে পারেন দর্শক বন্ধুরা। পাশাপাশি ট্রমা সেন্টারে পর্যন্ত এই 2-3 জন অ্যাডভোকেট গিয়ে উপস্থিত হন। ট্রমা সেন্টারের অনেক যারা ডক্টররা যারা রয়েছেন বা যারা পরিষেবা দিচ্ছেন তারা ক্যামেরায় আসতে পারছেন না, কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এ ধরনের ঘটনা এই ট্রমা সেন্টারের ভিতরে হচ্ছে। ওনারা এই 2-3 জন ভিতরে গিয়ে ভিকটিমের সঙ্গে আলোচনা করছেন, ভিকটিমকে সাহায্য করবেন বলে আশ্বাস দিচ্ছেন, ওনাদের কাছ থেকে সাইন নিয়ে নিচ্ছে, কিন্তু ভিকটিম জানেনই না কিছু। তো এ ধরনের ঘটনা যদি রাজ্যের কিছু আইনজীবী জিবির মধ্যে বা জিবির যে ট্রমা সেন্টার রয়েছে তার মধ্যে গিয়ে এই ধরনের অসামাজিক কাজগুলো ওনারা করেন, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবেন? দর্শক বন্ধুরা, যখন আমরা জানতে চেয়েছি জিবির যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন যে আপনার জিবি চত্বরে এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কি এই বিষয়ে অবগত রয়েছেন? উনি বলেছেন আমার কাছে তথ্য রয়েছে কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমরা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা কোনো ধরনের অ্যাকশন আমরা নিতে পারছি না। উনি বলেছেন যদি অ্যাডভোকেটের প্রয়োজন হয় আমাদের জীবিতে লিগ্যাল সেল রয়েছে, ওনারা আমাদের বিষয়গুলোকে দেখবেন। এইভাবে বাইরে থেকে এসে মানে রোগীদেরকে বা রোগীর যারা আত্মীয় যারা রয়েছেন বা যারা ভিকটিম যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জোর করে সাইন করে নিয়ে যাওয়া, এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা ইনভেস্টিগেশন করব। যখন আমরা ওনাকে তথ্য দিলাম উনি বলেছেন যে হ্যাঁ এবার আমরা প্রমাণ পেয়েছি, আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমরা খবর নিয়েছি এই 2-3 জন ডাক্তার মানে এই 2-3 জন যে অ্যাডভোকেট রয়েছেন ওনাদের মধ্যে একজনের নাম রয়েছে কৌশিক কর্মকার। ওনার বাড়ি হচ্ছে ডায়েরি যে দুধের যে অফিস রয়েছে ইন্দ্রনগর, সেই জায়গায় ওনার বাড়ি। ওনারা প্রতিনিয়ত এইভাবে জীবিতে গিয়ে অ্যাডভোকেটের নাম করে, আইনজীবীর নাম করে যারা আত্মীয় পরিজনরা যারা রয়েছেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করছেন। তো রাজ্যের যারা আপামর আইনজীবীরা যারা রয়েছেন আপনারা এই সকল বিষয়গুলোকে দেখবেন, না হলে কিন্তু আপনাদের উপরে কিন্তু একটা কালিমা লেপন করার একটা প্রচেষ্টা এই 2-3 জন আইনজীবী কিন্তু করে যাচ্ছেন প্রতিনিয়ত। যখন আপনারা আমার এই আলোচনা দেখবেন এবং আপনারা বিচার করবেন, যদি বিচার করে আপনাদের মনে হয় যে এই ধরনের ঘটনা আপনাদেরকে কালিমা লিপ্ত করছে, আপনাদের কাছ থেকে রাজ্যের মানুষ আশা করবে আপনারা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করবেন। ওনার নাম হচ্ছে কৌশিক কর্মকার এবং আমি যে ফুটেজ দিয়ে রেখেছি আপনাদের কাছে, ওনাদের মধ্যে একজনের নাম হচ্ছে কৌশিক কর্মকার, বাকি 2জনের নাম আমরা এখনো পাইনি, কিন্তু আমাদের চেষ্টা রয়েছে যে বাকি 2জনের নাম কি রয়েছে। আশা করি যারা আইনজীবীরা যারা রয়েছেন আপনারা সেটাকে খবর নিয়ে আপনারা সেটাকে প্রমাণিত করতে পারবেন। তাই রাজ্যের আপামর জনগণের কাছে
আমার এই অনুরোধ থাকবে, এই ধরনের কোনো অ্যাডভোকেট যদি লাশঘর বা ট্রমা সেন্টারে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে, আপনারা তৎক্ষণাৎ সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছেন জিবির, ওনার সঙ্গে দেখা করবেন এবং ওনাকে এই সকল বিষয়গুলো নিয়ে ওনাকে জানাবেন। তাহলে উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, যেটা উনি আজকেও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আবারও এই অনুষ্ঠান বা এই আলোচনা শেষ করার আগে রাজ্যের আপামর যারা আইনজীবীরা যারা রয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল না এই সকল বিষয় নিয়ে আলোচনা করার, কিন্তু যখন আমি দেখতে পেলাম যে আপনাদের প্রফেশনকে নিয়ে আজকে 2-3 জন অ্যাডভোকেট নামধারী লোকেরা আপনাদের যে এই প্রফেশনটাকে কত নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা লজ্জাজনক বিষয়। যে লাশ ঘরে গিয়ে ওনারা অফিস রুম বানিয়ে ফেলেছে, লাশ ঘরে ওনারা অফিস রুম একটা করে ফেলেছে এবং রোগীদেরকে বাধ্য করছে এবং জোর করে সাইন নিয়ে নিচ্ছে। তো এগুলো কখনোই চলতে দেওয়া যায় না এবং এই ধরনের ঘটনা রাজ্যের বুকে আগে কখনো রাজ্যের মানুষ আপনারা প্রত্যক্ষ করেননি। এই ধরনের ঘটনা আজকে জিবি চত্বরে হচ্ছে। আপনারা সজাগ হবেন এবং নিশ্চয়ই যারা আইনজীবীরা যারা রয়েছেন রাজ্যের আপামর সম্মানিত, ওনারাও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আশা রাখছি। পাশাপাশি জিবির যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন উনি অকপটে বলেছেন, আমাদের কাছে এখন তথ্য এসেছে, আমরা শুনতে পেয়েছি, প্রমাণ পেয়েছি, এবার আমরা ব্যবস্থা নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এনএন। নমস্কার স্যার। একটা অভিযোগ আইতেছে যে হাসপাতালে অ্যাডভোকেট পরিচয় দিয়া বিভিন্ন লোকের সমস্যা করতেছে, বিভিন্ন লোকের কাছ থেকে সিগনেচার নিতেছে। সেই বিষয়টা আপনার নলেজে কতটুকু আছে বা আপনি জানেন কিনা? এটা একটা অভিযোগ আমাদের কাছে এসছে যে এরকম কিছু লোক নাকি আইনজীবী নামধারী কিছু লোক নিজের পরিচয় আইনজীবী হিসাবে দিয়ে কোনো পেশেন্টের কাছ থেকে ইভেন ব্ল্যাঙ্ক পেপারেও নাকি সিগনেচার নিচ্ছে। তো আমরা জিনিসটা এখন বের করার চেষ্টা করছি ইনকোয়ারি, কিন্তু আমাদের তরফ থেকে এই ধরনের কোনো পারমিশন নেই বা সরকারের তরফ থেকেও কোনো ধরনের কোনো পারমিশন নেই। আমাদের এখানে লিগ্যাল সেল আছে যেটা এমএস অফিসে আছে, ওইখানে আমরা আমাদের তত্ত্বাবধানে ওদেরকে সহায়তা করি। কিন্তু এখানে শুধু প্লেন পেপারে সিগনেচার নিয়ে কোনো পেশেন্ট পার্টির কোনো সমস্যা থাকলে ওরা ওদের নিজস্ব আইনজীবীকে অবশ্যই আনতে পারে, তাতে কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু এইভাবে যেই সমস্ত জায়গায় শুনলাম ট্রমা সেন্টার, তারপর মর্গে এসে এইভাবে যদি পেশেন্টকে হ্যারাস করা হয়, তাহলে এটার বিরুদ্ধে আমরা দেখছি কি করা যায়। আমরা জিনিসটা তদন্ত করে দেখে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেব। আরেকটা বিষয় স্যার, প্রকাশ্যে বলছে যে আপনাদের কাছে কথা বলে এবং সার্টিফিকেট দিয়ে নিয়ে নাকি তারা জীবিতে কাজ করছে, সেই বিষয়টা কি বলবেন আপনি? আমার নলেজ অনুযায়ী এমন সার্টিফিকেট তো কাউকে দেওয়া হয়নি। তো আগে যদি ওদের কাছে কোনো সার্টিফিকেট থাকে তাহলে আমাদের দেখতে হবে। এই জন্যই আমি বলছি যে আমরা এই জিনিসটার তদন্ত করে দেখছি, দেখে আমরা এর মধ্যেই অতি সত্বরের ব্যবস্থা নেব। তো মনে হয় এই ধরনের কোনো সার্টিফিকেট তো ইন্ডিভিজুয়ালি কাউকে দেওয়া হয় না, কারণ কোনো গভর্নমেন্ট সেট আপে এটা তো দিলে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটকেই দেবে। জিনিসটা আমরা খতিয়ে দেখছি কি অ্যাকচুয়ালি হয়েছে। নতুন করে স্যার একটা অভিযোগ উঠছে যে প্রত্যেকটা ওয়ার্ডে কিছু বহিরাগত মহিলা রুগীদের। তোমরা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুই এখানে অ্যাডভোকেটের কোনো তোমরা কোনো কিছু ইয়ে করছো? হ্যাঁ, আমি চিনি না অবশ্যই। কালকে আমার আইসি লিফটের মধ্যে আমার দেখা হয়েছে। লিফটের মধ্যে দেখা হওয়ার পর আমরা একটুকে আমরা লিফটের মধ্যে আমরা লাস্টটা রয়ে যেতেছিলাম, তারা বুঝতেছে আমরা কেসে আইসি, আমরা চিনছি। প্রথমত মনে করছিলাম যে তারা কি গাড়ির মালিক টালিক। কয়জন আছে তারা? কালকে 2 জন ছিল, আজকে 3 জন আছে। আয়া কি কইছে তারা আজকে অ্যাডভোকেট? আজকে আয়া বলতেছে যে আমরা তো কালকে পরিচয় দিয়েছি, আমরা আজকে আসছে নাম্বার কালকে আমার দিচ্ছি, আমার খবর করছে তোমরা কোনো কিছু করো না, আমরা সব লাস্টটা সিলেক্ট করে ব্যাক করে দিতে সব কিছু আমরা করে দিই। আচ্ছা, তো তোমরা কি অ্যাডভোকেট চাইছিলা, ডাকছিলে এমনিতে? না, আমরা এমনিতে কোনো ডাকছি না, লিফটে দেখা হয়েছে, লিফটের মধ্যে। তো টাকা পয়সা চাইছে কিছু? না, টাকা পয়সা কেস মামলা কিছু লইব? তোমরা কি কেস করতে চাইছিলা তাদের কাছে? না। তাহলে তোমরা সইটি করে করছিলা? সই করেছি। কি কইছে সই করতে? সাদা পেপারে সাদা পেপারে ধরুন 6-7 আঙুল সই করেছে, আর একটা কাগজে সই করেছে। নাম টাম জানছো না? অ্যাডভোকেটের নাম হচ্ছে কৌশিক কর্মকার, বাড়ি মিলে 3 নম্বর। তো এখন তোমরা কি করবা? এই যে কেস কি মামলা করছো তোমরা তার কাছে? তার কাছে কোনো অনুরোধে আমরা কোনো মামলা করছি না। তার কাছে আমরা এটা করে দেবো, আমরা যেহেতু আমরা ধরুন আমরা উকিল অনুরোধ ধরছি না, আমরা উকিল ধরা আছে,
কথা হয়েছিল। তো তারাও তোমরা কাজ করাইবা নি মানে এরকম না, তারা তোমার ডিস্টার্ব করতেছে? তাহলে তো আমরা ওখানে খুশি না যে তারা একটা কাজ করবো, আমরা ওকে যেহেতু আছে আমরা কি করবো? তাহলে সই করলা কি কারণে? তো তারা আমার শৈলী হয়েছে, আমরা কি এদিকে লাস্ট দিয়ে বিজি, ভাই মারা গেছে অনেক, তারা যেটা করতেছে এটি হলেই আমরা করতেছি, যে যেটা করছে আমরা যে হেল্প করতেছে মানে করছে লাস্ট তারা দিয়ে বের করবো, আমরা এটার মধ্যে আমরা লাস্ট তো বাই করলে পুলিশ আছে, অ্যাডভোকেটের তো এনে কোনো কাজ নাই। কইতেছে, আমরা যেমন কইতেছে আমরা মনে করতেছি, বুঝছেন না? তোমরা কই থেকে আইছো? আমরা তেলিয়া মনে